শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে। সারা দেশ অচল। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি, সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি, তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা। আওয়ামী লীগ নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন, এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন। যে যেখানে আছো, যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও, মাঠে নামতে হবে। এই ট্রাইব্যুনালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মামলার রায় হবে। আমরা অনেকেই ভেবেই নিয়েছিলাম যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু গতকাল রাতে তথ্য পেলাম এখানে নতুন একটা নাটকের মঞ্চায়ন করা হবে, গণজাগরণ মঞ্চ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগত। হাসিনা পুত্র জয় রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন যে তার মাকে অবৈধভাবে রায়টি দেয়া হয়েছে এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগ সহ তারা কিন্তু সেই রায় প্রত্যাখ্যান করছে, এমনটি কিন্তু তিনি বলছেন এবং দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবেন এরকম কথা কিন্তু সে বলেছেন। চলুন ভিডিওর মূল অংশে আমরা সেই কথাটি শুনে আসি। রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে। সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘটও ডেকেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম ওই যে উপদেষ্টা ফরিদা পারভিন, ফরহাদ মজহারের ওয়াইফ যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়, কার রায়? এই যে বর্তমানে যে সরকারটা, এই সরকারটা কিসের সরকার, কার সরকার? আপনার সরকার, আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা, সেই ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে, যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়, আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে। এটা 1971 সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা। সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে। তাতে কি যায় আসে? এবং এই রায় কারা দিচ্ছে? এখানে বিচারক কারা? সব জামাতি। এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল, রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে। এক সময় ছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে। বিচারকরা জামাতের, প্রসিকিউটররা জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের। ইউনূস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে, জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে। সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা করবে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে, বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন রায় ঘোষণা চলছে। এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে? এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে। এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে, তাতে কি যায় আসে? যে সরকারটাই বৈধ নয়, যে আদালতটাই বৈধ নয়, যে আদালত রায় দেবে, সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে? প্রশ্নই আসে না। আসলে এদের মরুমের পুরোপুরি পাখা গদিয়ে গেছে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা,
আওয়ামী লীগ ক্ষমতাকালে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও কেউ সুদের ব্যবসা করেছেন, কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন। যেমন এই যে ফরিদা আক্তার, তার একটা দোকান আছে, দোকানে পণ্য বিক্রি করেন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন, আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন, বিদেশি ফান্ড টান্ড এনে এই যে সৈয়দা রিজওয়ানা হাসানরা, কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন। এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে 14 গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতাকালে, আর একদিকে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও তারা আরামে ব্যবসা বাণিজ্য খুলে ফেপে উঠেছেন। শুধু এদের কথা বললে হবে না, এই যে জামাত শিবির আজকে যে মরণ কামড় দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে, মুক্তিযুদ্ধকে, এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে, তারাও কতদিন আরামে এদেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছেন। ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে পড়েছে, আওয়ামী লীগ সেজেছে, ওয়েস্ট কোট পরে, মুজিব কোট আমরা যেটাকে বলি, সেই মুজিব কোট পরে জামাতের লোকজন আওয়ামী লীগ সেজে, শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থেকেছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব জায়গাতেও এই জামাত শিবির ঢুকে বসেছিল। কতই না আরামে ছিল আসলে। এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠেও আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়ে দেশটা দখল করে ফেলেছে, এবং দখল করেই আওয়ামী লীগকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা। যে আগুন জ্বালিয়েছে, এই আগুনেই এই ষড়যন্ত্রীগণ পুড়িয়ে না মরা পর্যন্ত এদের রক্ষা নেই। সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা অন্ততপক্ষে নিশ্চিত, এই যে গত কয়েকদিনের এখানে হামলা ওখানে হামলা, এদের উপরে হামলা শুরু হয়েছে। এবং এদের উপরে হামলা আসলে কে করছে, এটাকে আওয়ামী লীগ করছে, এটা বলার কোনো কারণ নেই। এই দেশটাকে অস্থির করতে চায় কারা? জঙ্গিরা। অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত, বাংলাদেশে তো হামলা করছে, তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে। দেখুন না কি ঘটে। এই যে এই মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তারা উল্লাস করবে, সেই মুহূর্তেই ভারত না জঙ্গিদের সাহায্য করে ছেড়ে দেয় বাংলাদেশের। কারণ ভারতে ওই যে জঙ্গি হামলা, দিল্লি যে লালকেল্লা জঙ্গি হামলা, সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালো ভাবে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হচ্ছে। জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি, বা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টটা ভারত সরকারের হাতে দেওয়াটা বাকি। এই উল্লাসটা হয়তো উল্লাস হবে না, উল্লাসের আগেই ঘটনা ঘটে যাবে, উল্লাস করতে করতে ফুটিয়ে দেবে। কাজেই যে আগুনটা বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো, সেই আগুনে এরা পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে। আমি বললাম যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, উদ্ধার করা হয়েছিল, আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল। আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি, তবে আওয়ামী লীগ মনে হয় শিখলো যে কিভাবে দানব হতে হয়, কিভাবে দমন করতে হয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়। আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে, এগুলো কিভাবে বন্ধ করে দিতে হয়। এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা, সুদ ব্যবসায়ী, পরিবেশ ব্যবসায়ী, কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো যে আওয়ামী লীগের আমলেও কি আরামে চলেছে, আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল। কারণ আওয়ামী লীগ আসবেই, আওয়ামী লীগ ফিরবেই। আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায়, এটা পারবে না আসলে। কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আসবে না, কিন্তু না, আওয়ামী লীগ আসছে, খুব বড় ধরনের ধেয়ে আসছে, খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি কানে সাউন্ড পাই, আমার কান আছে হয়তো, আমি সাউন্ড পাই, আপনার কান নেই, আপনি সাউন্ড পান না, এটা আপনার ব্যাপার। কাজেই আওয়ামী লীগ আসলে কি পরিণতি হবে? আবার কি লুঙ্গির তলায় এরা ঢুকবে আওয়ামী লীগের, ছাত্রলীগের? আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে। কারণ এবার এই যে গত 16 মাস যাবৎ তৃণমূলের সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে ভুগছে, কেউ যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢোকে, কোনো জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে, তারা যদি ঢুকতে চায়, তাদের মনে হয় তৃণমূলের কর্মীরাই সাইজ করে দেবে। কাজেই এই যে শেখ হাসিনার রায়, এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো, এই আগুনে ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, রাজনৈতিক দল জামাত, বিএনপি বা অন্যান্য যারা আছে, তারাই জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজে আজকে রায়ে কি হলো, এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে, এটা আগে থেকেই। যে সময় জামাতের নেতাদের, যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল, সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে, আমরাও ফাঁসিতে ঝুলিয়ে দেব। আজকে সেই ফাঁসিতে ঝোলানোর রায় ঘোষণা করবে, এই রায়ের 1 পয়সা মূল্য নেই। একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক,
সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক। কেন এই কথা বলছি? নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয়ই রয়েছে। গত কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত সপ্তাহখানেক আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এই ধরনের মন্তব্য ছিল। সেখানে নির্বাচন প্রতিহতের কোনো ডাক ছিল না, সেটি এখন সামনে আসছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন, এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন। গত 13ই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, তার আগে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার কথা বলছি, তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো, যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও, মাঠে নামতে হবে। এবার মূল কথাটি, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ। সেখানে সজীব ওয়াজেদ জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে, সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে। আমরা জানি যে 2014 সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছিল, পেট্রোল বোমা সমাবেশ চালু হয়েছিল, কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে, গুপ্ত হত্যা চলছিল। এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে। এর মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সহিংস রূপের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে প্রশ্ন, সত্যি সত্যি এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে? এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতির কথা বলেছেন। তার যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা, প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তো একটি টেলিভিশনে সরাসরি বলেছেন যে 24-এর অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল। এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয়, সেই অস্ত্রের যোগান নিশ্চয় তাদের কাছে ছিল। এটা তো যুক্তির কথা, সমীকরণের কথা। অস্ত্র ছাড়া তারা সশস্ত্র বিপ্লব করবে কেমন করে? তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কি মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে অগ্নিসংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি কোন এখতিয়ারে বলেন? পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কীভাবে করেন? তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষের পক্ষ থেকে আসছে? আমরা এগুলো খুব হালকাভাবে নিব? সজীব ওয়াজেদ জয় তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে আরেকটি কথা বলেছেন। যেহেতু রায় ঘোষণার আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না, আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব। আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে, সংঘর্ষ হতে পারে। এবং সেখানে তিনি এই কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই, অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয়। এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না, একতরফা নির্বাচন, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে। এটি আওয়ামী লীগের জন্য না হোক, এটি অন্য কারোর জন্য না হোক, তাদের নিজেদের স্বার্থে চাইছে। তার কারণ এরই মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ, সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব স্বাভাবিকভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক। এখন কথা হচ্ছে যে গত 7-8 মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম, মাঝখানে যদিও 3 মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি, তাই আবারও মনে করিয়ে দিই
নির্বাচন হবে না, না হওয়ার সম্ভাবনাই মোটামুটি 95%। এটি আমার সমীকরণ। নির্বাচন হবে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এবার আপনারা মিলিয়ে নিন কোন দিকে যাচ্ছি আমরা। এবং যেই আশাবাদের জায়গা থেকে 24-এর অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছিল কী কারণে? একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে, এই কারণেই তো আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভের জায়গাটি তো প্রচণ্ডভাবে ছিল এখানেই বেশি, আরও অন্যান্য কারণ ছিল। সেই জায়গাটি নিয়ে নানান ধরনের ছলচাতুরি হচ্ছিল। এবং জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না, নির্বাচন লেনদি করা হোক, নির্বাচন যত বেশি দিতে হবে তারা ক্ষমতার স্বার্থে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। আওয়ামী লীগ যে কাজটা করেছিল বিএনপিবিহীন নির্বাচন, নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি। যে প্রক্রিয়ায় বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন, এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে, এটিও নিশ্চয়ই মানা যাবে না, তাই না? সরকার বারবার বলে জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি না থাকবে। তা জনগণ যদি সিদ্ধান্ত নেই, সেই পুরনো কথা আবারও উল্লেখ করি, জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি কোথায় রাখা হলো? নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিত, প্রত্যাখ্যানের সুযোগ পেত। যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয়, তাহলে তাদের আর প্রত্যাখ্যানের বিষয়টি কী থাকে? সব মিলিয়ে যা হতে যাচ্ছে, নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে। দেশে যুদ্ধের যে সাজ রব, সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা। ধানমন্ডি 32-এর সম্মুখভাগে এসে পুলিশের দুর্নীতি থেমে গেছে বলতে পুলিশের বাধার মুখে পড়েছে। পুলিশ বলছেন কোনোভাবেই ধানমন্ডি 32-এ ঢুকতে দেওয়া হবে না, যে কোনো মূল সড়কেই এখন পর্যন্ত এই পুলিশের দুটি রাখা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে তারা একটু পাশে রেখেছে, এক পাশ দিয়ে যান চলাচল করছে। দুটি বেশ বড় সড়ই এই যন্ত্র, এবং তারা বলছেন এটি দিয়ে নিশ্চিন্ন করে দেওয়া হবে ধানমন্ডি 32-এর, এমন কথাই তারা বলছিলেন। এবং আমরা সেটা দেখছিলাম যে তারা কথাও বলছিলেন। বাংলাদেশে বাংলার বুকে আমরা আওয়ামী লীগের কোনো নিশানা থাকতে দেবো না। এমন 17 বছর তারা জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাদের 32-এ ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নাই ভাই। যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ। বুলডোজার নিয়ে এসেছেন আপনি, এই সম্পর্কে যদি আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের সিনিয়ররা জানে, আমরা এখন ঠিক বলতে পারতেছি না। আমাদের এই যে এখন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, যখন ছাড়বে আমরা ইনশাআল্লাহ ভেঙে ফেলবো। আমাদের সমন্বয়করা আছে, আমাদের যারা ছিল আমাদের সাথে জুলাইয়ে, আমাদের যারা যোদ্ধা ছিল আমাদের সাথে, তারা আর কি। আমরা শুনছিলাম যারা এখানে এসেছেন তারা বলছিলেন যে পুলিশের ব্যারিকেড সরিয়ে নিলেই তারা ভিতরে প্রবেশ করে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ শেখ হাসিনা পুত্র জয় কি করতে চলেছে, এটি আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। অবশ্যই মন্তব্যের ঘরে আপনারা জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।